বেশ, চলো আমরা আজকে কি পড়বো? আমরা আজকে পড়বো মিসলেনিয়াস LMR লাস্ট মিনিট রিভিশন 2, অর্থাৎ লাস্ট মিনিট রিভিশনের একটা 1 নাম্বার ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা ঝটপট করে দেখে ফেলো। খুব ভাইটাল ক্লাস, খুব বেছে বেছে তোলা প্রশ্ন, এবং মনে রাখবে যে একবার চোখ বুলিয়ে যেতে পারলে আখেরে লাভের লাভ তোমার। তার কারণ জিকের কোনো ভাবনা নেই কোথা থেকে কি পড়ে যাবে, এবং প্রতিটা প্রশ্নই জিকের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিভিল সার্ভিসের মতন পরীক্ষা যেগুলো নয়, সেগুলোতে জিকে সবসময় স্ট্যাটিক থেকেই অনেকটা পোর্শন আসে। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড জিকে যেমন আসে, তেমনি স্ট্যাটিক জিকেও প্রচুর আসে এইসব পরীক্ষাগুলো। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? কোশ্চেন নাম্বার 1, 3 রেজিস্টার্স 6 ওহম, 4 ওহম, 5 ওহম কম্বাইন্ড প্যারালালি যুক্ত হয়েছে, ঠিক আছে? টোটাল রেজিস্ট্যান্স কত? অপশন 15 51, 37 60, 51 15, 60 37। ওকে, তোমরা অনেকেই বলেছো যে সায়েন্সের কোশ্চেন একটু চেপে দিতে, তো আমার মনে হলো যে আর কটা ক্লাস বা করতে পারবো, সায়েন্সের কোশ্চেন দিয়ে একটু বেশি করে ক্লাসটা করি। ওকে, সো খুব সিরিয়াসলি তোমরা পড়ো, এবং যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে, দিস ইজ দ্য বেস্ট টাইম টু প্র্যাকটিস এমসিকিউ। উত্তর কি হবে? উত্তর হবে 60 37। এখন আমি যে উত্তরটা বলে দিলাম তাহলে কি তোমার কাজ হবে? এটা যদি 4 6 4 5 বদলে 8 10 12 দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে কি হবে? উত্তর বেসিক্যালি কি, এটা হচ্ছে যে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে টোটাল যে রোধ সেটা যদি আর হয়, তাহলে 1/r ইজ ইকুয়াল টু 1/r1, ওকে, প্লাস 1/r2 প্লাস 1/r3, এরকম। অর্থাৎ আমি যদি আর টোটাল রেজিস্ট্যান্স বা রোধ পাই, হিসেবটা করতে যাই, তাহলে আমার কিভাবে করতে হবে? যে 1/r ইজ ইকুয়াল টু 1/6 প্লাস 1/4 প্লাস 1/5 করলে যেটা বেরোবে, তারপর সেটা উল্টে দিলে আর উপরে চলে আসবে, এবং আমরা পাবো 60 37। আশা করি বুঝতে পেরেছো। খুব ছোট ভাবে বললাম, আমার এখানে বেশি এক্সপ্লেন করে উদাহরণ দেওয়ার জায়গা নেই, প্রয়োজনও নেই। তোমরা প্রচুর সাফিসিয়েন্ট ম্যাচিওর হয়ে গেছো। স্টিল কেউ বুঝতে না পারলে কনসেপ্টটা আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ওকে, 1/r ইজ ইকুয়াল টু বড় আর মেন, আমরা যেটা ক্যালকুলেশন করব, টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু যতগুলো প্যারালাল কম্বিনেশনের মধ্যে রেজিস্টার রয়েছে, ঠিক আছে, 1/r1 প্লাস 1/r2, এইভাবে এর হিসেবটা করতে হয়। খুব সিম্পল কনসেপ্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য প্রচুর চলে আসে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2 নাম্বার কোশ্চেন, হোয়াট ডাজ ইট সে? এটা বলছে যে সায়েন্টিফিক নেম অফ প্যাডি, ধানের বিজ্ঞানসম্মত নাম কি? ওকে, 4 options are there: Shoria robusta, Oryza sativa, Titicum, Titicum, Aestivum, and Magnifera indica. ওকে, তো ধানের বিজ্ঞানসম্মত নাম কি? ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে Oryza sativa। নাও ধানের বদলে গম চলে এলে কি করবে? আখ চলে এলে কি করবে? চা চলে এলে কি করবে? এক ঝলক তার জন্য আগে থেকে দেখে যেতে হবে। এখানে যে 4টে অপশন রয়েছে আমি বলে দিই, যেমন সরিয়া রোবাস্টা শাল গাছের বিজ্ঞানসম্মত নাম, টিটিকম অ্যাস্টিভাম গম গাছের বিজ্ঞানসম্মত নাম, ম্যাগনিফেরা ইন্ডিকা আমের বিজ্ঞানসম্মত নাম। 4টে অপশন ছিল, তোমাদেরকে বলে দিলাম, এর বাইরে আসতে পারে, একটু জেনে যাওয়া ভালো। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ ইট সে? ইট সেজ মেলাটোনিন ইজ সিক্রেটেড বাই, মেলাটোনিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? ক্লিয়ার? 4 options are there. Number 1, pineal body. Number 2, thyroid. Number 3, thalamus. Here. Number 4, pituitary. ওকে, তো মেলাটোনিন কোথা থেকে ক্ষরিত হয়? নিঃসৃত হয় পিনিয়াল থেকে। বেসিক্যালি মেলাটোনিনের কাজ কি জানো? আমাদের বডির যে বায়োলজিক্যাল সাইকেল, যে বায়োলজিক্যাল চক্র, সেটাকে মেনটেন করে। মানে আমরা যে খাই, আমরা ঘুমোই, আমরা জাগি, এই স্বাভাবিক যে প্রক্রিয়াগুলো একটা শরীরে হয়ে থাকে জীবের ক্ষেত্রে, আমাদের হার্টবিট চলে, ঠিক আছে, সেইগুলোকে কন্ট্রোল করে মেলাটোনিন কন্ট্রোল করে।
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, গুড স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 4 খুব সহজ, বোঝবার কিছু নেই, মুখস্থ করা থাকলে জানলে পারবে, না জানলে পারবে না। রাইট টু ইকুয়ালিটি ইজ ডিসক্রাইবড অর ডিপিক্টেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন হুইচ আর্টিকেলস? আর্টিকেল 14 থেকে 18, 19 to 12, আর্টিকেল 25 to 80, আর্টিকেল 32। অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি, এই ফান্ডামেন্টাল রাইটসটা কোন আর্টিকেল দ্বারা বিধৃত আছে বা কোন আর্টিকেলের মাধ্যমে বিবৃত আছে ভারতীয় সংবিধানে? উত্তর কি? আর্টিকেল 14 to 8। ক্লিয়ার? না পড়ো, চেষ্টা করছি তোমাদেরকে ম্যাক্সিমাম আমরা এমসিকিউ দেওয়ার। প্রসূন স্যার ইজ অলসো ট্রাইং টু ফাইন্ড আউট দ্য জেমস অফ দ্য কোশ্চেন্স। ওকে, কোশ্চেন 5 কি বলছে? কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড বাই। কনস্টিটিউশনের মধ্যে কোনো একটা আর্টিকেল সেটাকে অ্যামেন্ড করা যেতে পারে। ওকে, কোনো একটা রুল সেটাকে অ্যামেন্ড করা যেতে পারে, বাট কনস্টিটিউশন ইটসেলফ তাকেই অ্যামেন্ডমেন্ট করে দেওয়া হয়। কোন আর্টিকেলে? কনস্টিটিউশনের ভেতরেই রয়েছে একটা আর্টিকেল যা বলে যে কনস্টিটিউশনটাকেই বদলে ফেলা যেতে পারে। কেমন ভাবে, কি প্রসিডিওরের মাধ্যমে? কে রেসক্রাইব করে? আর্টিকেল 368। এটা ওয়ান লাইনার এমসিকিউ, জানলে পারবে, না জানলে পারবে না। তারপরে পড়ো, হাত পা কাঁপার সময় এসে গেছে, টেনশন হওয়ার সময় হয়ে গেছে, মাথাটা খালি হয়ে গেছে, মনে হচ্ছে আমি কিছুই শিখিনি, কিছুই জানি না, কিছুই পারবো না। যে অ্যাকচুয়ালি সেখানে সে তো বাপ জয়ী, বাট যে প্রকৃত পড়েছো, যে অনেক পরিশ্রম করেছো, তারও এরকম মনে হচ্ছে। বাট দুশ্চিন্তার কিছু নেই, হাতে প্রশ্নপত্রটা পড়লে ধীরে ধীরে সব কুল হয়ে যাবে। একটা একটা করে শান্ত মাথায় প্রশ্ন লেখা শুরু করবে। নিজেকে শান্ত রাখাটাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তোমার কাছে। ওকে, কোশ্চেন নাম্বার 6, টাইটেলস ওয়াজ অ্যাবলিশড বাই। প্রচুর প্রশ্ন আমি দেখছি তোমাদের ইয়েতে মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্য পড়ছে ফ্রম কনস্টিটিউশন, এরকম ছোট ছোট প্রশ্ন। কনস্টিটিউশনে তো কোনো টপিকেই ইম্পর্টেন্ট কোশ্চেনের অভাব নেই, অগাধ কোশ্চেন। কোশ্চেন 6 বলছে টাইটেল ওয়াজ অ্যাবলিশড বাই। আগে ভারতবর্ষে যে ইংরেজদের সময় রাজা, রাজাধিরাজ, মহারাজ, মহামান্য, মহারাজ এইসব উপাধি দেওয়া হতো না, স্বাধীন ভারতবর্ষে সংবিধানের মাধ্যমে এইসব উপাধি দেয়া, খেতাব দেওয়ার বন্দোবস্তগুলোকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল, তুলে দেওয়া হয়েছিল। কোন আর্টিকেলের মাধ্যমে? আর্টিকেল 18। আর্টিকেল 18। ক্লিয়ার? আর্টিকেল 16, 20, 21 কি আমাকে জেনে বলবে। ওকে, চল কোশ্চেন নাম্বার 7 নাম্বার কোশ্চেন কি? হু ওয়াজ দ্য ফার্স্ট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডি ফ্রম ওয়েস্ট বেঙ্গল? ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষে অন্যতম সাহিত্যের সেরা পুরস্কার জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড বা জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্তের নাম কি? 4 অপশনস আর দেয়া: আশাপূর্ণা দেবী, মহশ্বেতা দেবী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, নট বন্দ্যোপাধ্যায়। ওকে, সো উত্তর কি হবে? উত্তর হবে তারাশঙ্কর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। নাও দিস ইজ your turn and your time to put comments on this question, কি কিসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর। ওকে, কোশ্চেন নাম্বার 8, 8 নাম্বার কোশ্চেন। কেমন আছো তোমরা? পরীক্ষার আগে কেমন লাগছে আমাকে জানাও তো একটু। তোমরা কি মনে হচ্ছে এখন? হ্যাঁ, কমেন্ট সেকশনে এটাও জানাবে, তাতে মন হালকা হবে। তোমাদের মনে হয় যে খুব বড় সবসময় ডাক্তার এসে তোমার উপকার করবে, সে তো খুব মেডিকেল ইস্যু যদি হয়ে যায়, বাট মনের কথা বলতে পারলেও মন কিন্তু হালকা হয়। খুলে জানাও আমাদের চ্যানেলে, প্রয়োজন হলে আমরা তোমাদের সাথে কথা বলবো। যদি কেউ খুব ওভার এক্সাইটেড হয়ে যাও, ওভার অ্যাংশাস ফিল করো, ওকে, অ্যাংজাইটি ফিল করো, তো লেট আস নো, লেট সিএসডিজি নো। ওকে, এবং এতে লজ্জার কিছু নেই, ভয়ের কিছু নেই, বরং জানি নাটা জানি না বলা, পারবো নাটা পারবো না বলা, আর ভয় লাগছে না ভয় লাগছে এইটা বলার মধ্যে যে সততা এবং সাহসিকতা আছে, খুব অল্প মানুষ সেটা রাখে।
কোশ্চেন নাম্বার 8 কি বলছে, দ্য বডি পার্ট হুইচ of the body parts বা the body part that stores glycogen. Four options are there: skin, liver, intestine and pancreas. অর্থাৎ গ্লাইকোজেন শরীরের মধ্যে কোন প্রত্যঙ্গ বা শরীরের কোন অংশ স্টোর করে? চারটে অপশন: স্কিন, লিভার, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস। আমার এগুলো বাংলা করতে বলো না তোমরা দয়া করে। সো উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে লিভার। লিভার কিভাবে গ্লাইকোজেন স্টোর করে? গ্লুকোজ মনোস্যাকারাইড কন্ডিশনে যখন থাকে, সেটা যখন মানে যৌগিক আকার ধারণ করে, পলিস্যাকারাইড হয়ে যায়, সেই ফর্মে আমাদের গ্লাইকোজেন স্টোর হয় লিভারে। ক্লিয়ার? একটু পড়তে হবে জিনিসটা সম্বন্ধে, আমি বললে শুধু হবে না, ওটা উপর থেকে না গিয়ে একটু ভিতরে গিয়ে পড়ো জিনিসটা। কোশ্চেন নাম্বার 9, হু ডিসকভার্ড DNA fingerprinting and DNA profiling? Very relevant and important and a milestone achievement in forensic science. অপরাধ বিচার করা, অপরাধীকে চিহ্নিত করবার জন্য, অপরাধের তাড়াতাড়ি কি বলা যায়, বিচার ব্যবস্থায় অগ্রগতির জন্য, পুলিশি তদন্তে সাহায্যের জন্য ডিএনএ প্রোফাইলিং এবং ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং একটা বিরাট একটা টুল, একটা অস্ত্র, যা অপরাধীকে চিহ্নিত করতে সাহায্য করে। চারটে অপশন আছে। প্রশ্ন হচ্ছে কে এইটা আবিষ্কার করেছে? ভেরনন হেইউড, প্যাট্রিক ল্যাডলো, অ্যালেক জেফ্রি অ্যান্ড হেঞ্জ উলফ। আই রিপিট দ্য অপশন। আমাদের মুখে ওই রকম নাম উচ্চারণ করতে গেলে একটু এদিক ওদিক হয়ে যায়, এর মধ্যে লজ্জারও কিছু নেই। ভেরনন বা ভার্নন হেইউড, অপশন বি প্যাট্রিক ল্যাডো, LAID LAW, অপশন সি অ্যালেক জেফ্রি, ALEC JEFFREY, অপশন 4 হেঞ্জ উলফ, HEINZWOLF। তো উত্তর হবে কি অ্যালেক জেফ্রি। কি করেছে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আবিষ্কার করেছে। কোশ্চেন নাম্বার 10, আমার সাফিসিয়েন্ট জায়গা নেই বলে আর এই স্লাইডে আমি বোর্ডটায় 20টা কোশ্চেন করবো বলে ওটা লিখতে পারিনি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বাংলা করে সহজভাবে প্রশ্নটা করি। সেটা হচ্ছে যে কাঁচের গ্লাসে গরম জল ঢাললে কাঁচের গ্লাস ফেটে যায় কেন? ওকে, চারটে অপশন আমি তোমাদেরকে দিই। 1 নাম্বার হচ্ছে যে বায়ুমণ্ডল এবং জলের তাপমাত্রার প্রভেদের কারণে। 2, জলের উষ্ণতা এবং চাপের প্রভেদের কারণে। 3, কাঁচের গ্লাসের যে উপাদান, সেই কাঁচের কোয়ালিটি বা গুণ খারাপ মানের হওয়ার জন্য। এবং 4, গরম জল ঢালবার পরে কাঁচের ভিতরের সারফেস এবং গ্লাসের বাইরের সারফেসের যে প্রসারণ, তার বিভেদের কারণে। উত্তর কি হবে? উত্তর হবে 4 নাম্বারটা, অর্থাৎ কাঁচ তাপের সুপরিবাহী নয়। যেমন একটা মেটাল হয়ে থাকে, অর্থাৎ আয়রনের এই প্রান্ত একটা রডের গরম করলে ওই প্রান্ত তাড়াতাড়ি গরম হয়ে যায়। কাঠ, কাঁচ এগুলো তাপের সুপরিবাহী নয়, অর্থাৎ এদিক গরম করলে ওদিক গরম হয় না। এবারে যে ভিতরে তুমি যদি কাঁচের গ্লাসে গরম জল ঢালো, তাহলে কাঁচের ভিতরের দেয়ালটা যতটা প্রসারিত হবে, কাঁচ যেহেতু সুপরিবাহী তাপের ক্ষেত্রে নয়, অর্থাৎ যতটা তাপ ভিতরটায় লাগলো ততটা তাপ কাঁচের গ্লাসের বাইরের যে দেয়াল তাতে পৌঁছয় না। তো ভিতরের দেয়ালটা যতটা প্রসারিত হয়, বাইরের দেয়ালটা ততটা প্রসারিত হয় না। এই যে তফাৎ হয়ে যায়, এর ফলে চিড় ধরে যায় কাঁচের গায়ে। মনে থাকবে, পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্নটা আসে। এক্সপ্লেনেশনটা তোমাদেরকে আমি করে দিলাম।
কোশ্চেন নাম্বার 11 অফ মিসলেনিয়াস এলএমআর 2, গ্রিন হাউস গ্যাস। চারটে অপশন রয়েছে, তার মধ্যে কোনটি CO2 বা কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডটার বানানটা একটু ঠিক করে নিও, আমার জায়গাটা এখানে নেই বলে ভালো করে লিখতে পারিনি, ছোট দিক বলে। আর অল, উত্তর হবে কি সবগুলোই, সবগুলোই গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস এফেক্ট কি, তোমরা কিন্তু অবশ্যই পড়বে, প্রচুর পরিমাণে পরীক্ষায় এসছে গ্রিন হাউসের উপরে, ঠিক আছে। চল কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্ন কি, বডি, এখান থেকে স্টার্ট হচ্ছে। when one body is moving over the surface of another body, the friction is called, অর্থাৎ একটা বস্তু রয়েছে, তার পৃষ্ঠতল বা সারফেসের উপর দিয়ে আরেকটা বস্তু যদি ঘষে যায়, তাহলে যে ফ্রিকশন ক্রিয়েট হয়, ঘর্ষণটা তৈরি হয়, তাকে আমরা কোন ঘর্ষণ নাম দেব বা কোন ঘর্ষণ হিসেবে জানবো? উত্তরের জন্য চারটে অপশন আছে, স্ট্যাটিক ফ্রিকশন, ডাইনামিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন এন্ড এন্ট্রপিক ফ্রিকশন। উত্তর কি হবে? উত্তর হবে কি কাইনেটিক ফ্রিকশন। মনে থাকবে? ওকে, লাস্ট মিনিট সাজেশন বা রিভিশন কিন্তু প্যালপিটেশন নিয়ে দিলে হবে না, ঠান্ডা মাথায় দিতে হবে। আমি বারবার বলছি, পরীক্ষাটা, যুদ্ধটা কিন্তু স্নায়ুর, জ্ঞানের না, বিদ্যার না, যুদ্ধটা অভ্যাসের। ওকে, মনে রাখছেন। নাম্বার 13, 13 নাম্বার কোশ্চেন কি বলছে? বলছে যে মেটাল, এটা একটু কাছাকাছি গিঞ্জি লেখা হয়ে গেছে, আমি বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। মেটাল ইউজড ফর বাল্ব ফিলামেন্ট হ্যাজ সিম্বল অফ, অর্থাৎ বাল্বের মধ্যে যে ফিলামেন্ট থাকে, সেই ফিলামেন্ট একটা ধাতু, সেই ফিলামেন্টের সিম্বলটা, বৈজ্ঞানিক সিম্বলটা কি? চারটে অপশন রয়েছে, FeAnAgW। সো উত্তর কি? আমরা সকলেই জানি যে অধিকাংশ ক্ষেত্রে বাল্বের ফিলামেন্ট যে ধাতুটা দিয়ে তৈরি হয় তার নাম টাংস্টেন। ক্লিয়ার? এখন টাংস্টেন যে জানবে, সে শুধু টাংস্টেন যদি কেউ জানবে, সে উত্তরটা করতে পারবে না। বেসিক্যালি টাংস্টেনকে যখন সিম্বলাইজ করা হয়, তখন টাংস্টেনের যে জার্মান প্রতিভাষা, অর্থাৎ টাংস্টেনকে জার্মানি ভাষায় বলা হয় উলফ্রাম, সেই উলফ্রামের ডব্লিউটা নেওয়া হয় টাংস্টেনের সিম্বল হিসেবে। ওকে, মনে থাকবে? সো দিস ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, 14 নাম্বার কোশ্চেন কি বলছে? হুজ ডেফিসিয়েন্সি ক্রিয়েটস গয়টার। গয়টার কিসের অভাবে ঘটে? গয়টার হলে কি জানো, ঘাড় ফাড় গুলো ফুলে যায় একদম। ওকে, তো গয়টার কার ডেফিসিয়েন্সিতে হয়? 4 অপশনস আর দেয়ার, আয়রন, আয়োডিন, ক্যালসিয়াম, ভিটামিন সি। উত্তর হবে কি? উত্তর আয়োডিন। সো different বা various vitamins, various minerals, various other things, যাদের ডেফিসিয়েন্সিতে কোন কোন অসুখ হয়, এগুলো পরীক্ষার জন্য কিন্তু প্রায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। ওকে, তো মনে রাখবে, বেরি কিসের অভাবে হয়, স্কারভি কিসের অভাবে হয়, চোখের অসুখগুলো সাধারণত কিসের অভাবে হয়, প্রচুর চোখের অসুখ, 12-20টা অসুখ আছে নর্মাল বইয়েতে, হ্যাঁ, তো সেগুলো কিসের অভাবে হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, নাও কোশ্চেন নাম্বার 15, এটা কি হলো তাহলে? আয়োডিন। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ডাজ ইট সে? 15 বলছে, ভালো দেখো, শব্দটা দেখো, MYRMECOLOGY। ওকে, মির বা মার, যেমন খুশি উচ্চারণ করতে পারো। মার মেকোলজি বা মির মেকোলজি ইজ দ্য স্টাডি অফ। মিরমেকোলজি বা মারমেকোলজি শব্দটা কিসের স্টাডির সাথে যুক্ত? 4 অপশনস দেয়, ইনসেক্ট, অ্যান্ট, লিচ, অর্থোপোড। উত্তর কি হবে? অ্যান্ট। এটা খুব সোজা প্রশ্ন, ভাববার নেই, বোঝবার নেই, শুধু ধরে মুখস্থ করা, যে জানবে সে পড়বে, সে পারবে।
ওই যে জানবে না পড়বে না পারবে না। কোশ্চেন 16, এটা একটা কিন্তু ভালো কোশ্চেন। হোয়াট ডাজ ইট সে? কোশ্চেন নাম্বার 16 বলছে যে a6 ohm resistor having 0.5 ampere current will dissipate power, অর্থাৎ একটা 6 ওহমের রোধককে যদি 0.5 অ্যাম্পিয়ার কারেন্টের সাথে যুক্ত করা হয় তাহলে সে কতটা পাওয়ার ডিসিপেট করবে ওয়াট ইউনিটের মাধ্যমে। ইউনিটটা কি? পাওয়ার ইউনিট ওয়াট। উত্তর কি? 1.53, 4.56। ওকে, সো উত্তর হবে কি? উত্তর হবে 1.5। বেসিক্যালি আমরা কি জানি? পাওয়ার ডিসিপেট যেটা হবে সেটা হচ্ছে যে এই সূত্র দ্বারা চালিত হয়, I স্কোয়ার I, পি পাওয়ার ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর। I মানে ফ্লো অফ কারেন্ট, আর মানে রেজিস্ট্যান্স। ওকে, তো আমরা যে পাওয়ারটা পাবো এখানটায় কত বলেছে দেখো, I বলেছে 0.5, সো 0.5 স্কোয়ার ইন্টু 6 দিলে যেটা হবে সেটা হচ্ছে পি, এখানে 1.5। ক্লিয়ার? মনে থাকবে। ছোট ছোট জিনিস, ছোট ছোট সূত্র, কোশ্চেন কঠিন টাইপের যখন হবে তখন এইগুলো চলে আসে। এগুলো খুব বিষয় খুব গভীর না, একটু পড়ে রাখলে পারবে, একটু না পড়ে রাখলে উনি কোথা থেকে এসছে রে বাবা, কি জিনিস, কঠিন ফিজিক্সের জিনিস, কিছুই কঠিন ফিজিক্সের জিনিস না, ছোট ছোট জিনিস আবার পড়লেই হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার কত? 17 নম্বর কোশ্চেন কি বলছে? 17 নম্বর কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক কারেন্ট রিসিভড ফ্রম এ ব্যাটারি। ব্যাটারি থেকে সোজা কথায় যে কারেন্টটা বেরোচ্ছে সেই কারেন্টটা কি? এসি, ডিসি, অল্টারনেটিভ কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট, বোথ বা নট। তো আমরা ব্যাটারি থেকে কি কারেন্ট বেরোয়? ডিসি বেরোয়, ডাইরেক্ট কারেন্ট বেরোয়। কেননা জেনারেলি ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরোয় সেটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না তার অভিমুখটা, সেই জন্য এসি কারেন্ট হয় না, ডিসি কারেন্ট হয়। এই সোজা সাপটা কনসেপ্ট এক লাইনেই বুঝতে পারবে। ক্লিয়ার? ব্যাটারি থেকে যে কোনো ব্যাটারি বা মোস্টলি লিথিয়াম ব্যাটারি হতে পারে, গরিব ব্যাটারি হতে পারে, সেখান থেকে আমাদের যে ইয়ের ব্যাটারি কি বলা যায়, টিভি চলার জন্য বড় বড় ব্যাটারি, সেগুলো থেকে ডিসি কারেন্ট বেরোয়। ওকে, কোশ্চেন নাম্বার 18 নম্বর কোশ্চেন কি বলছে? ভিটামিন, হুইচ ভিটামিন ইজ এসেন্সিয়াল ফর ফরমেশন অফ ব্লাড। ব্লাড তৈরির পরিপ্রেক্ষিতে কোন ভিটামিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? 4 অপশনস আর দেয়ার, B1, B2, B6, B12। Again question is very simple and straight, nothing to understand and realize in depth here. So উত্তর কি হবে? উত্তর হবে B12। ভিটামিন B12 ব্লাড জেনারেট করতে রোল প্লে করে। ক্লিয়ার? নাও দুটো প্রশ্ন আর বাকি আছে, খুব ভালো করে পরীক্ষা দাও। প্রশ্নটা বলার আগে তোমাদেরকে এইটুকুই বলি, শুভ কামনা রইল। আমি সবসময় বলছি যে পরীক্ষাটা বুদ্ধির না, পরীক্ষাটা বুদ্ধি তোমাদের সকলের সমান, পরীক্ষাটা বইয়ের না, টেক্সট সকলের সমান, নোট সকলে একই দেখছো, তোমরা চ্যানেল সকলেই ফলো করছো। পারবে কে? পারবে সে যে ধৈর্য ধরে থাকবে, পারবে কে যে নিজের উপরে বিশ্বাস রাখতে পারবে, পারবে কে যে শান্ত থাকবে। ওকে, সুস্থ থাকবে তো বটেই, সুস্থ তো থাকতেই হবে। কোশ্চেন 9, ব্যাটেল অফ বক্সার হেল্ড ইন, খুব জল ভাত না, লোপ্পা কোশ্চেন পড়ে গেছে এটা। ব্যাটেল অফ বক্সার, ইতিহাসের প্রশ্ন। বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ, প্রথম কর্ণাটকের যুদ্ধ, সলভয়ের চুক্তি, কবে রঞ্জিত সিং এর সাথে ফাইনাল চুক্তি হয়, এইসবগুলো কিন্তু খুব পরীক্ষায় চলে আসে। তো বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1757, 1764, 1767, 1774। উত্তর 1764। ওকে, অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, ফাইনাল কোশ্চেন আজকের জন্য, সেটা হচ্ছে অ্যাথলেটস ফুট ডিজিজটা, একটা ভয়ঙ্কর ডিজিজ, ইজ কজড বাই, কিসের কারণে অ্যাথলেটস ফুট নামক অসুখটা হয়? ওকে, ফাঙ্গাসের কারণে, ফ্লাইয়ের কারণে, ভিটামিন ডেফিসিয়েন্সি, না ভাইরাস? ডিজিজটা এরকম যে পা ফুলে যায়, পা ফেটে যায়, পায়ের থেকে র্যাশ বেরোয়, পায়ের চেটোটা আর কি, সেটা থেকে নানা জায়গা ফাটা ফাটা শুরু হয়ে যায়। খুব কঠিন একটা সাংঘাতিক অসুখ এবং খুব ভয়ঙ্কর একটা অসুখ। এটা নিয়ে প্রচুর
অনেক দেশেই এটা নিয়ে খুব বড় রকমের সচেতনতা এবং সংবেদনশীলতা রয়েছে অসুখটার বিষয়ে। তো উত্তর কি? উত্তর উত্তর বলার আগে একটা জিনিস বলি এটার প্রসঙ্গে, সেটা হচ্ছে যে এই অসুখটা হয় কিভাবে। এই অসুখটা হয় জেনারেলি ধরো সুইমিং পুলে, মানে যেখানে না অনেক পা অনেক পা হাঁটে, খালি পা, জুতো না পরা, সুইমিং পুলে, লকার রুমে, বা ধরো কোনো পাবলিক টয়লেটে তুমি খালি পায়ে গেছো, জেনারেলি এই কনসেপ্টেই অসুখটা ছড়ায়, সেখান থেকেই অ্যাথলেটস ফুট অসুখটা হয়। তো কে ক্রিয়েট করে বা কে ডিউ টু হোয়াট ফাঙ্গাস? অনেক রকম ফাঙ্গাস আছে, 3-4 রকমের। বইয়ে কমেন্ট সেকশনে লেখার দরকার নেই, বইয়ে একবার দেখে নেবে যে কোন কোন ফাঙ্গাস অ্যাথলেটিক্স ফুট ডিজিজটা তৈরি করে। ওকে, ফ্লাই, ভিটামিন ডেফিসিয়েন্সি, ভাইরাস, এগুলো হবে না। সো দিস ইজ অল ফর টুডে গাইজ, মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাসপিরেন্টস ইন সিভিল সার্ভিস ফর দেশি গাইজ। তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল, পরীক্ষা ফাটিয়ে দাও। আর বারবার বলবো, এখনো সময় আছে, তোমরা আমার ওই ছোট ছোট ভুলের কারণে কিভাবে পরীক্ষা এবং জীবন স্পয়েল হয়ে যেতে পারে ভিডিওটা একবার দেখে নিও। আমি আশা করবো ডিসক্রিপশন বক্সেও এটা ক্লাস ম্যানেজার যেন রেখে দেন। ওকে, খুব ইম্পর্টেন্ট, ছোট্ট ছোট্ট ভুলের জন্য জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, ভিডিওটা তোমরা দেখো এবং সচেতন থেকো যাতে এই ছোট ছোট ভুল তোমাদের সাথেও না ঘটে। ওকে, বেস্ট অফ লাক।